রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। আজকের একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তার আগে বলি, আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের যে ব্লগটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো জয় রূপ সনাতন আপনারা ভট্ট ভাগবত রঘুনাথ শ্রবণ করুন। শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই তোমরা মোরে করো দয়া, চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদ নেনে মোর পঞ্চগাস। দুর্গমে প্রতিমে অন্ধস্য স্খলত পাদে গতে মোর, সকৃপা যষ্টি দানেন সন্তু সন্তু বলম বলম। আজকের খুব আনন্দের দিন। আজকের দামোদর ব্রতের আমাদের উৎসব। আমরা সব একত্রিত হয়েছেন ভগবানের কথা শোনার জন্যে। তাই দামোদর ব্রতের প্রসাদ পাবো আর ভগবানের কথা শুনবো, এই আমাদের মনে আকাঙ্ক্ষা। যাই হোক, সর্বপ্রথমে শ্রী গুরুপাদ পদ্ম আমার শ্রী আরাধ্য গুরুদেব রাধানন্দ দাস বাবাজির চরণে অনন্ত কোটি ধন্যবাদ জ্ঞাপন করি। তদ্গুরু হরে কৃষ্ণ দাস বাবাজির চরণে অনন্ত কোটি ধন্যবাদ জ্ঞাপন করি। তদ্গুরু গৌর গোবিন্দ ভাগবত গোস্বামীর চরণে অনন্ত কোটি ধন্যবাদ জ্ঞাপন করি। তদ্গুরু রাধিকানাথ গোস্বামীর চরণে কোটি কোটি ধন্যবাদ জ্ঞাপন করি। তদ্গুরু করুণাময়ী গোস্বামীর চরণে অনন্ত কোটি ধন্যবাদ জ্ঞাপন করি। তদ্গুরু বদনচন্দ্র গোস্বামীর চরণে কোটি কোটি ধন্যবাদ জ্ঞাপন করি। এই সবাই যে বৈষ্ণব ভক্তবৃন্দ এসছেন তাদের চরণে অনন্ত কোটি ধন্যবাদ জ্ঞাপন করি। এই সবাই মাতৃমণ্ডলীর চরণে কোটি কোটি ধন্যবাদ জ্ঞাপন করি। যাই হোক, আজকের একটু হরিকথা আলোচনা করা হবে, ভগবানের কথা। মহাপ্রভু একদিন পার্শ্বদগণকে বলছে, আমি মালদা জেলায় যাব। মালদায় গিয়ে পদ্মা নদী অবগাহন করে আর আমি দাক্ষিণাত্যে চলে যাব। এই বলে মহাপ্রভু কিছু পারিষদগণকে নিয়ে আর মালদা জেলায় গিয়ে এক ভক্তের বাড়ি এইরকম ভাগবত পাঠ হচ্ছে। আর রূপ আর সনাতন তারা কালো কাপড় গায়ে দিয়ে তারা এসছে। কেন না, হোসেন স্যার মন্ত্রী তারা, আর তারা যদি এই হরিকথা শোনে, হোসেন স্যার যদি জানতে পারে তাদের চাকরি চলে যাবে। তাই তারা কালো কাপড় দিয়ে, গায়ে কালো কাপড় দিয়ে সবার পিছনে বসে হরিনাম শ্রীমদ ভাগবত শ্রবণ করছে। মহাপ্রভু দেখতে পেয়ে বলছে, রূপ আর সনাতন তোমরা আমার কাছে এসো, তোমাদের জন্য আমি এসেছি, তোমাদের কৃপা করার জন্য। তাহলে আমি তো দক্ষিণাতে চলে যেতাম। কাছে এলো, তোমাদের এত ভয়, হোসেন স্যার চাকরি করছে বলে এত ভয়, গায়ে কালো কাপড় দিয়ে আসতে হবে। বলে, হুজুর তাহলে আমাদের চাকরিটা চলে যাবে, ভাত ভিত মরে যাবে। রূপ তোমরা একটা শোনো, সনাতন তুমি এই বাংলা ত্যাগ করে তুমি চলে এসো কাশীধামে আমার সঙ্গে দেখা হবে বলে চলে গেল। মহাপ্রভু ওখান থেকে বলল, পারিষদগণকে নিয়ে বলল যে চলো আমি মালদায় এই পদ্মা নদীতে অবগাহন করব, চলো। পদ্মা নদীর কাছে গিয়ে মহাপ্রভু সবাইকে বলল
যে তোমরা উপরে দাঁড়াও, আস্তে আস্তে কথা বলবেন না, তোমরা উপরে দাঁড়াও, আমি একটু অবগাহন করি। তা মহাপ্রভু নিচে নেমে গেল, যেতে পদ্মার জল উজান বেয়ে যাচ্ছে, এত ফুলে উঠেছে জল। সবাই বলল, প্রভু এরকম হচ্ছে কেন, বানটান হবে নাকি? বলে না, কোনো ভয় নেই, তোমরা দাঁড়াও, আমি আসি। বলে মহাপ্রভু ডুব মেরে নিচে গেছে, তলায় গেছে, গিয়ে দেখে না পদ্মা দাঁড়িয়ে আছে। মহাপ্রভু আসছে বলে পদ্মা আগিয়ে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু পদ্মাকে বলছে, পদ্মা, আমার একটা কথা আছে তোমার কাছে, আমার এই অহৈতুকী প্রেম তোমার কাছে জমা দিয়ে যাব, আমার ভক্ত যেদিন আসবে তুমি তাকে দান করো। পদ্মা বলছে, সে কে ভক্ত আমি চিনব কি করে? কত লোক আসে, স্নান করে চলে যায়, আর আমি চিনব কি করে? বলে, যেদিন আমার ভক্ত আসবে তোমার জল এই রকম ফুলে উঠবে, সেই দিনে জানবে আমার ভক্ত এসেছে। তোমার ভক্তের নাম কি? বলে, নুরো। নুরো নুরো করছে। পদ্মা বলল, প্রভু তোমার এই অহেতুকী প্রেম আমি রাখতে পারবো ধরে? বলে, আমি আশীর্বাদ করে যাচ্ছি, তুমি নিশ্চয়ই ধরে রাখতে পারবে। বলে মহাপ্রভু উপরে উঠে এসে সবাইকে বলল, চলো। তা সবাই যখন জিজ্ঞাসা করছে, মহাপ্রভু নুরো বলে কে? বলে, সে এখন জন্ম হয়নি, সেই হেতুরি গ্রামে শিয়র্তে হেতুরি গ্রামে জন্ম হবে রাজা কৃষ্ণনন্দের ঘরে। সে এখনো জন্ম হয়নি, সে জন্ম হয়নি, তার নাম মহাপ্রভু উচ্চারণ করে গেলেন। মহাপ্রভু চলে গেলেন। এদিকে কৃষ্ণনন্দের সন্তান হয়নি, 25 বছর বয়স হয়ে গেছে, বিয়ে করেছে, একটাও সন্তান হয়নি। কিন্তু রাজা এই রাজকার্য কে চালাবে, খুব চিন্তায় আছে। তা হঠাৎ রানী বলছে, স্বামী, আমার মনে হলো যেন আমার এই হৃদয়ে কে যেন এসছে, ভারী ভারী লাগছে। বলে, খুব আনন্দের কথা। কৃষ্ণনন্দ খুব আনন্দে মাতুহারা হয়ে গেল। যত বৈষ্ণব ঋষি সাধু সন্ত তাদের দেখে সব দান করতে লাগলো। 10 মাস 10 দিন পূর্ণ হলো, সুন্দর একটি সন্তান হলো। সব মুনি ঋষিদের নিমন্ত্রণ করলো, তারা আশীর্বাদ করছে, ছেলেকে আশীর্বাদ করছে। তা রাস্তায় যাচ্ছে, অনেক লোক দেখে ফিরে যাচ্ছে, রাজার এতদিন পরে ছেলে হয়েছে, কর্মচারীরা সব প্রজারা সব দেখতে এসেছে। তা একটা প্রজা জিজ্ঞাসা করছে, আরে এ রাজার ছেলে কিরকম দেখতে রে? বলে, জানো ভাই, সবটা ভালো, কিন্তু দোষের মধ্যে কালো। রাজার ছেলে কালো হলে কি দেখতে ভালো হয়? মানায় না। বলে, তা হোক, অনেক দিনের পর হয়েছে সন্তান, তা কালো হলেও আর কি করা যাবে। সব মুনি ঋষিরা আশীর্বাদ করে যাচ্ছে। তা রাজা কৃষ্ণনন্দ জিজ্ঞাসা করছে, হে মুনিবর, আপনারা তো দর্শন করলেন, তা আমার ছেলের লক্ষণটা কি? বলে, তোমার ছেলের নাম লক্ষণ খুব ভালো, এই ছেলে জগৎবাসীকে শিক্ষা দেবে কৃষ্ণ নামে, এই ছেলে খুব ভালো ছেলে। তাহলে এর নাম কি রাখবো? বলে, এর নাম রাখবে নরের উত্তম, নরোত্তম। ওই যে নুরো নুরো বলে গেছেন মহাপ্রভু, সেই নামটা রাখা হলো নরোত্তম। এর নাম নরোত্তম রাখবে, নরের উত্তম। তা রাজা নরের উত্তম, নরোত্তম রেখেছে নাম। 5 বছর বয়স হয়েছে নরোত্তমের, এখন অধ্যাপনা করাতে হবে। তা রাজশাহী জেলায় কৃষ্ণদাস পণ্ডিতের বাড়ি ঠিক করেছে কি রাজা, যে ওইখানে দেবো কৃষ্ণদাস পণ্ডিতের বাড়ি। একদিন সঙ্গে নিয়ে কৃষ্ণদাস পণ্ডিতের বাড়ি গেছে, গিয়ে প্রণাম করছে কৃষ্ণদাসকে। বলে, মহারাজ
কি উদ্দেশ্যে এখানে এলেন? বলে আমি এলাম, আমার এক ছেলে আছে, এই ছেলে এনেছি, এই ছেলেকে আপনাকে শিক্ষা দিতে হবে, শিক্ষা দীক্ষা দুটোই দেবেন, পারবেন তো? বলে হ্যাঁ, আমি অনেক লোকের, অনেক রাজাদের সন্তানদের আমি শিক্ষা দিয়েছি। ঠিক আছে, এখানে আজকে ভর্তি করে যান। তা কৃষ্ণনন্দ রাজা নরোত্তম কৃষ্ণদাসের কাছে দিয়ে উনি চলে গেছে। 1 মাসের মধ্যে 64 বিদ্যা অধ্যয়ন করেছে নরোত্তম। গুরুদেব বলছে তোমার তো সব বিদ্যা শেখা হয়ে গেল, তুমি এবার বাড়ি যাও, তোমার বাবা খুব চিন্তায় আছে। তবে একটা কথা বলে যাই নরোত্তম। কি গুরুদেব? বলে কৃষ্ণ প্রেম যদি তোমার মধ্যে না হয় তাহলে সব বিদ্যা নিষ্ফল। এই যে এখন আমাদের ছেলেরা স্কুলে যায়, স্কুলে যাচ্ছে ঠিক আছে, কিন্তু কৃষ্ণ প্রেম একটু দরকার, তবেই সেই বিদ্যা মনে থাকবে, তা নাহলে সব ভুলেই যাবে। দেখো এখনকার ছেলেরা এই হরিকথার ধার ধারে না, এর ধারেতে যায় না। প্রণাম করে কেমন যেন এক আঙুল দিয়ে প্রণাম করে। শাস্ত্র বলছে ভাগবতে, প্রণাম তোমার যদি কোনো অসুবিধা হয়, হাত দিয়ে প্রণাম করা অন্তরে জানিয়ে যাবে, এক হাত দিয়ে প্রণাম করো না, কখনো করো না। তাহলে প্রণাম করলে যা পুণ্য হবে, যা ভালোবাসা তোমাকে পাবে গোবিন্দের কাছ থেকে, সেই ভালোবাসা চ্যুত হয়ে যাবে। এক হাতে প্রণাম করতে নাই। মায়েরা ছেলেরা লক্ষ্য করবেন, এক হাতে প্রণাম করে চলে যায়। কোনো বাবার কোনো গুরুজনের পায়ে পা লেগে গেছে, এক হাতে প্রণাম করলো, কখনো এক হাতে প্রণাম করবে না। প্রণাম না করো ভালো, তাদের দুঃখ নেই, কিন্তু যখন প্রণাম করবে 2 হাতে করতে হবে, তা নাহলে প্রণাম তুমি করো না। কথা বলো না, এত শুনেও ওরা হয় না নাকি? এই জন্যে বলে না, ভাগবত অনেক শুনছে, ক্রিয়া হয় না। শাস্ত্র বলছে ভাগবত যদি 1 ঘন্টা শ্রবণ করে, 1 মিনিট শ্রবণ করে, সেই বৃথা যায় না। কিন্তু কেন হয় না? এই কারণে কথা বলতে নেই ভাগবতে, একেবারে অপরাধ। আমরা অপরাধ ধৌত করতে হয়েছে এখানটা, কি ভাগবত হরিকথা শুনবো বলে, আর আমরা পাপ নিয়ে না ঘরে যাই। এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সেইটুকু যদি না লক্ষ্য রাখতে 1 ঘন্টা, তাহলে আমরা কি স্কুলে এলাম? স্কুলে এসে লাভটা কি হলো? খুব সাবধান। এই জন্যে ভাগবত যে সে শুনতে পারে না, পূর্বজন্মের স্বীকৃতি যদি না থাকে আপনি এই জায়গায় আসতে পারবেন না। তাই কৃষ্ণনন্দ তাকিয়ে আছে, ছেলে আজকের বাড়ি আসবে। তা নরোত্তম ওই মহাপ্রভু সেই প্রেম গাইতে গাইতে যাচ্ছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় গরার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। রাজা কৃষ্ণনন্দ ছাদের উপর দেখছে নরোত্তম আসছে 2 বাহু উত্তোলন করে আর নাম করে করে। কত পারিষদগণ জোগাড় হয়েছে, তার সঙ্গে নাম করতে করতে রাজবাড়িতে যাচ্ছে। কৃষ্ণনন্দ ওপর থেকে নিচে এসে রানীকে বলছে, পদ্মা তোমার ছেলে দেখো মাতুয়ারা হয়ে নাম করছে, আমাদের রাজকার্য চালাবে তো? বলে সেটা ভগবানের কৃপা। রানী বলছে ভগবানের কৃপা, ভগবানের কৃপা যদি না হয় জোর করে কিছু করা যায় না, আসতে দাও। নরোত্তম ঘরে গিয়ে পিতাকে প্রণাম করলো, মাকে প্রণাম করলো, ঠাকুর ঘরে প্রণাম করলো। কৃষ্ণনন্দ জিজ্ঞাসা করছে, নরোত্তম সব বিদ্যা পারদর্শিত হয়েছে তো? বলে হ্যাঁ বাবা, গুরুদেব বললো আমার যা বিদ্যা শেখার সব আমার হয়ে গেছে।
তাহলে নরোত্তম তোমার গুরুদেবকে দক্ষিণা বলে, পিতা দক্ষিণা আমি দেবো বলেছিলাম, কিন্তু গুরুদেব নেয় না কেন? আমি রাজার ছেলে বলে। বলে না, খবরদার খবরদার, তাহলে বিদ্যা ভুলে যাবে তুমি, তুমি আগে যাও, দিয়ে দক্ষিণাটা দিয়া। এই ভাগবত কথা এখনো অনেকটাই বাকি আছে, এটা আমি পার্ট 2-তে আপলোড দেব, আপনারা প্রত্যেকেই শ্রবণ করবেন। আর আজকের যে ভাগবত কথার যেটুকু শুনলেন আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরের ব্লগে। রাধে রাধে।